বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করতে যাচ্ছি আধুনিক বিশ্ব সাহিত্যের অন্যতম সাড়া জাগানো ব্যক্তিত্ব সিমন দ্য বুভায়ারের একটি বই। বইটির নাম আ ভেরি ইজি ডেথ। ১৯৬৬ সালে প্রকাশিত এই বইটি তার আত্মজীবনী না হয়েও আত্মজৈবনিক উপাদানে সমৃদ্ধ। এখানে আমরা প্রধানত পাই ক্যান্সার আক্রান্ত সিমন দ্য বুভায়ারের মা ফ্রাঁসোয়া দ্য বুভায়ার জীবনের শেষ কদিনের ইতিবৃত্ত। কিন্তু শেষ কদিনের কথাকে প্রাধান্য দিলেও লেখক তার মায়ের জীবনের পূর্ববর্তী নানা বিষয়ের উপর আলোকপাত করেছেন, বিশেষ করে তার মায়ের মনোজগতের ওপর। প্রসঙ্গত সিমন দ্য বুভায়ারের বোন, ভগ্নিপতি, দিদিমা, মা বাবা, মায়ের বন্ধু, মায়ের চিকিৎসক, হাসপাতালের সেবিকা প্রমুখের কথা এখানে আবেদনময়তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বর্ণিত হয়েছে। বিশেষ করে মায়ের অপ্রতিরোধ্য আসন্ন মৃত্যুর কথা, সে সম্পর্কে মায়ের আশ্চর্য অজ্ঞতা, তার কাছে প্রতিটি দিনের অপরিসীম মূল্য, জীবনের প্রতি তার প্রবল ভালোবাসা এবং এসব কিছুকে ঘিরে সিমন দ্য বুভায়ারের নিজের প্রতিক্রিয়া ও জীবন আর মৃত্যু সম্পর্কে তার নিজের ভাবনা, এটাই এ ভেরি ইজি ডেথকে অসামান্য করে তুলেছে। লেখক যে গভীর দার্শনিক চিন্তার অধিকারী, তার বৈদগ্ধ্য যে সহজাত, তার স্পর্শকাতরতা যে সুতীব্র, তাও গ্রন্থটির একাধিক স্থানে স্পষ্ট ধরা পড়ে। বইটির একেবারে শেষের কয়েকটি বাক্য হল, স্বাভাবিক মৃত্যু বলে কোনো জিনিস নেই। যেহেতু একটা মানুষের উপস্থিতি পৃথিবীকে জবাবদিহিতার সামনে দাঁড় করায়, সেহেতু তার জীবনে যা কিছু ঘটে তার কিছুই স্বাভাবিক নয়। সব মানুষকেই মরতে হবে, কিন্তু প্রতিটি মানুষের জন্যই তার মৃত্যু একটা দুর্ঘটনা। সে যদি সে কথা জানেও, যদি তাতে সম্মতিও দেয়, তবু তা একটা অন্যায্য লঙ্ঘন, অ্যান আনজাস্টিফায়েবল ভায়োলেশন। যা হোক, এই অংশগুলো আমি পড়ছিলাম অনুবাদকের কাছ থেকে। এই বইটি অনুবাদ করেছেন কবির চৌধুরী। তাহলে শুরু করতে যাচ্ছি সিমন দ্য বুভায়ারের একটি বিখ্যাত বই, আ ভেরি ইজি ডেথ। সেদিন ১৯৫৩ সালের ২৪শে অক্টোবর, বৃহস্পতিবার, বিকেল ৪টায় রোমের মিনার্ভা হোটেলে নিজের ঘরে বসে আমি আমার কিছু দরকারি কাগজপত্র গুছিয়ে নিচ্ছিলাম। আগামীকাল ভোরে আমি নিজের দেশে ফিরে যাব, আকাশপথে। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। প্যারিস থেকে বস আমাকে ফোন করেছে। তোমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও জানালো। আমি ভাবলাম নিশ্চয়ই মা লাঠিতে ভর দিয়ে কষ্টে সৃষ্টে রাস্তা পার হবার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বস বলল, বাথরুমে পড়ে গিয়ে তোমার মায়ের উরুর হাড়ের মাথার দিকটা ভেঙে গেছে। আমার মা যে দালানে বাস করেন, সেখানেও বস্ত্র বাস করে। আগের দিন রাত 10টার দিকে বস্ট আর ওলগা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছিল। ওরা দেখল যে তাদের সামনে 3 জন লোক, তাদের মধ্যে একজন মহিলা ও 2 জন পুলিশ কর্মচারী। মেয়েটি বলছিল, হ্যাঁ, 2য় তলার সামনের জায়গায়। ম্যাডাম, কোমরের কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তিনি পড়ে গিয়েছেন, তারপর আর উঠতে পারছিলেন না। 2 ঘন্টা ধরে মেঝেতে ঘষতে ঘষতে তিনি শেষ পর্যন্ত টেলিফোনের কাছে আসেন এবং ফোনে তার বন্ধু ম্যাডাম তারদুকে তার দুর্ঘটনার কথা জানিয়ে তাকে দরজা ভেঙে ফেলতে বলেন। তিনি তাই করেন। বস্ট এবং ওলগাও ওদের সঙ্গে ফ্ল্যাটে গিয়ে ঢোকেন। তারা মাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। লাল কর্ডুরয়ের ড্রেসিং গাউন তার পরনে। ওই দালানে বসবাসকারী একজন মহিলা ডাক্তার, নাম ডাক্তার ল্যাক্রোয়। তিনি মার আঘাত পরীক্ষা করে পায়ের হাড় ভেঙেছে বলেই সাব্যস্ত করেন। তখন তাকে বুসিকট হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় এবং তাকে সাধারণ ওয়ার্ডেই রাত কাটাতে হয়। কিন্তু আমি ওকে এখন সি নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, বস্ট জানালো। ওই নার্সিংহোমে প্রফেসর বি, বিখ্যাত অস্থি চিকিৎসক, অপারেশন করেন। তোমার মা আপত্তি করেছিলেন যে ওই ক্লিনিক বেশ ব্যয়বহুল এবং তোমার কষ্ট হবে, কিন্তু আমি তার কথা শুনিনি এবং শেষ পর্যন্ত ওকে রাজি করিয়েছি। বেচারি মা, 5 সপ্তাহ আগে আমি যখন মস্কো থেকে ফিরে এসে ওর সঙ্গে দুপুরে লাঞ্চ খেলাম, তখনই ওকে বেশ দুর্বল ও কাহিল মনে হচ্ছিল, আগের মতোই। অথচ কিছুদিন আগেও মা এ কথা ভেবে খুবই খুশি হতেন যে তার বয়স বোঝা যায় না, অনেক কম মনে হয়। কিন্তু এখন আর সেরকম সন্দেহের কোনো অবকাশ নেই। তাকে দেখলেই 77 বয়সের একজন জরাজীর্ণ বৃদ্ধাই মনে হয়। যুদ্ধের পর তার কোমরে আর্থ্রাইটিসের যে ব্যথা শুরু হয়েছিল, তা বছরের পর বছর বেড়েই চলছে।
যদিও নানা রকম মালিশ ও ওষুধ দেয়া হচ্ছে, কিন্তু বিশেষ ফল হচ্ছে না। 1 ব্লক ঘুরে আসতে ওর প্রায় 1 ঘন্টা লাগে। বেশ ব্যথা থাকে সব সময় এবং প্রতি রাতে 6টা অ্যাসপিরিনের বড়ি খেয়েও তার ভালো ঘুম হয় না। গত 2-3 বছর ধরেই, বিশেষ করে গত শীতের পর থেকে, আমি তার চোখের নিচে কালির ছোপ, সারা মুখ শুকনো আর নাকের পাশে কুঞ্চন দেখতে পাচ্ছি। তার নিজস্ব চিকিৎসক অবশ্য বলেন এই কিছু নয়, সামান্য লিভারের গন্ডগোল, কিংবা হয়তো পেট পরিষ্কার হচ্ছে না। তিনি কয়েকটি ওষুধ লিখে দেন, কোষ্ঠবদ্ধতার জন্য তেঁতুলের জেলি, এমনই কিছু। সেদিন তাকে এতটা কাহিল দেখে আমি খুব বেশি অবাক হইনি, বরং চিন্তিত ছিলাম এ ভেবে যে সামনের সারা গ্রীষ্মের দিনগুলো মা কী করে কাটাবেন। তিনি মফস্বলের কোনো হোটেলে কিংবা ভাড়াটে নেয় এমন কোনো কনভেন্টে গিয়ে একটু ছুটি কাটালে ভালোই হতো। কিন্তু তিনি আশা করছিলেন যে আমার কাজিন জিন তাকে মেরিনাকে গিয়ে থাকার আমন্ত্রণ জানাবে, প্রতি বছর যেমন জানায়। আর আমার বোনও যেখানে থাকে সেই সারাসবার্জেনে গিয়ে তাকে থাকার কথা বলবে। কিন্তু ওদের দুজনের কেউই সে আমন্ত্রণ জানাতে পারেনি। কাজেই তিনি প্যারিসেই থেকে যান। বৃষ্টি হতে থাকে, শহর জনশূন্য হয়ে যায়। তিনি আমাকে বলেছিলেন, তুমি তো জানো আমার কখনো মন খারাপ করে না, কিন্তু ওই সময় আমি খুব মনমরা বোধ করছিলাম। সৌভাগ্যবশত আমি চলে আসবার অল্প পরেই আমার বোন 2 সপ্তাহ কাটাবার জন্য তাকে আলসাসে নিয়ে যায়। আর এখন আবার তার বন্ধুরা প্যারিসে ফিরে এসেছেন, আমিও ফিরে এসেছি। আমি নিশ্চিত যে ওই হাড় ভাঙার ব্যাপারটা না ঘটলে আমি তাকে আবার তার আগের সুন্দর অবস্থাতেই দেখতাম। তার হৃদযন্ত্রের অবস্থা ছিল চমৎকার, রক্তচাপ একটি যুবতী নারীর মতো। তার যে কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে, আমার মনে কখনো সে আশঙ্কা জাগেনি। 6টার দিকে আমি তাকে নার্সিংহোমে ফোন করে জানালাম যে তাকে দেখার জন্য আমি ফিরে আসছি। তিনি ইতস্তত করে দ্বিধান্বিত গলায় কথা বললেন। এমন সময় প্রফেসর বি ফোন হাতে নিলেন। শনিবার সকালে তিনি অস্ত্রোপচার করবেন। আমি তার শয্যার দিকে এগিয়ে যেতেই মা বললেন, গত 2 মাসে তুমি আমাকে একটা চিঠিও লেখনি। আমি প্রতিবাদ করলাম, আমাদের তো দেখা হয়েছে, তাছাড়া রোম থেকে আমি তোমাকে একটা চিঠি লিখেছিলাম। আমার কথা বিশ্বাস করছেন না এমন একটা মুখ করে তিনি আমার কথা শুনলেন। ওর কপাল আর হাত দুটি যেন পুড়ে যাচ্ছিল, মুখটা সামান্য বাঁকা, কথা বলতে কষ্ট হচ্ছে, মন বিভ্রান্ত। এসব কি শক পাওয়ার ফল, নাকি স্ট্রোক হবার কারণেই তিনি পড়ে গিয়েছিলেন? তার সবসময় একটা স্নায়বিক কম্পন ছিল। না, সবসময় নয়, তবে অনেক দিন ধরেই। কখন থেকে? তিনি চোখ পিটপিট করলেন, তার ভ্রুযুগল উত্তোলিত হল, কপাল কুঁচকে গেল। আমি যতক্ষণ ছিলাম ওই স্নায়বিক কাঁপুনি এক মুহূর্তের জন্যে বন্ধ হয়নি। আর যখন তার মসৃণ গোল চোখের পাতাগুলি নেমে এলো, তখন তার চোখের মণি দুটি একেবারে পুরোপুরি ঢাকা পড়ে যায়। ডক্টর জে, একজন সহকারী চিকিৎসক, এসে মাকে দেখলেন, বললেন যে এখন অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই, হাড় সরে যায়নি, 3 মাস বিশ্রাম নিলেই ভাঙা জায়গা আবার জোড়া লেগে যাবে। মাকে দেখে মনে হলো তিনি স্বস্তি পেয়েছেন। কিরকম চেষ্টা করে যে তিনি ফোনের কাছে গিয়েছিলেন, কি ভীষণ দুশ্চিন্তা হয়েছিল তার। বসটা রোলকার সহৃদয়তা, এসব কথা তিনি অসম্বন্ধভাবে আমাকে বললেন। ড্রেসিং গাউন পরিহিত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, সঙ্গে কোনো জিনিসপত্র দেয়া হয়নি। ওলগা পরদিন তার প্রসাধনের টুকিটাকি জিনিসগুলি নিয়ে আসে, অডিকোলন, একটা সুন্দর সাদা ঘরে পরা উলের জ্যাকেট ইত্যাদি। মা বললেন, তিনি যখন ওলগাকে ধন্যবাদ জানান তখনও বলে, কিন্তু মাদাম, আমি তো এটা মমতার টান থেকে করি। গভীরতার সঙ্গে, যেন তলিয়ে দেখছেন এমনভাবে, মা কয়েকবার পুনরাবৃত্তি করলেন। ও আমাকে বলল, আমি তো এটা মমতার টান থেকে করি। সেদিন রাতে ওলগা আমাকে বলেছিল তিনি সবাইকে কী রকম অসুবিধায় ফেলেছেন, সেজন্য তিনি কত লজ্জিত, তার জন্য সবাই যা করছে সেজন্য তিনি যে কত কৃতজ্ঞ। এসব কথা তিনি এমনভাবে বলেছিলেন যে আমার বুক ভেঙে যাচ্ছিল। ওলগা ক্রুদ্ধভাবে ডক্টর ডির কথা বলল। ডক্টর লাকজয়কে ডাকার উনি খুব বিরক্ত হন। বৃহস্পতিবার মাকে দেখতে তিনি হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। ওলগা বলল, আমি টেলিফোন ধরে 20 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম। ওইরকম শখ ও হাসপাতালে 1 রাত কাটাবার পর তাকে আশ্বস্ত করার জন্য আপনার মায়ের দরকার ছিল তার সবসময়ের পরিচিত ডাক্তারের সান্নিধ্য, কিন্তু তিনি এসব কথায় কান দিলেন না। বস্টের ধারণা ওর কোনো স্ট্রোক হয়নি। সে যখন ওকে উঠে দাঁড়াতে সাহায্য করে
তখন ওকে সামান্য বিভ্রান্ত দেখায়, কিন্তু তার মাথা ছিল রীতিমতো পরিষ্কার। তবে ৩ মাসের মধ্যে সেরে ওঠার ব্যাপারে তার সন্দেহ আছে। উরুর মাথার কাছের হাড় ভেঙে যাওয়া এমনিতে খুব সাংঘাতিক কোনো ব্যাপার নয়, কিন্তু অনেক দিন বিছানায় শুয়ে থাকতে হয়, তার ফলে পিঠে ঘা হয়ে যায়। আর বুড়ো মানুষের বেলায় সেগুলো সারে না। ওইরকম শুয়ে থাকা ফুসফুসের জন্যও ক্ষতিকর হয়। রোগীর নিউমোনিয়া দেখা দেয় এবং নিউমোনিয়াতেই সে মারা যায়। আমি খুব বেশি বিচলিত হলাম না। দুর্বলতা সত্ত্বেও আমার মা ছিলেন বেশ সমর্থ। তাছাড়া তার তো মৃত্যুবরণের বয়সও হয়েছে। বস্ট আমার বোনকে জানিয়েছিল। আমি এখন টেলিফোনে ওর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। ও বলল, আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। আলসাসে থাকার সময় ওর মনে হয়েছিল যে মা খুব বেশি বুড়ো এবং দুর্বল হয়ে পড়েছেন। ও লিওনেলকে বলেছিল, এই শীতটা বোধহয় আর কাটবে না। এক রাতে মায়ের সাংঘাতিক পেটের ব্যথা হয়। তাকে হাসপাতালে নিয়ে যাবার কথা তিনি প্রায় উচ্চারণ করেই ফেলেছিলেন, কিন্তু পরদিন সকালে তিনি বেশ ভালো বোধ করেন। ওরা যখন ওদের মোটর গাড়িতে করে তাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, তখন নাকি তিনি বলেছিলেন, খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার। তিনি তার শক্তি এবং প্রফুল্লতা ফিরে পেয়েছিলেন। কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়ে, তার দুর্ঘটনার দিন 10 আগে, ফ্রাসিন দিয়ে তো আমার বোনকে টেলিফোন করে বলে, আমি এইমাত্র তোমার মায়ের সঙ্গে লাঞ্চ করে এলাম। তার শরীর আমার কাছে খুব খারাপ মনে হলো। তোমাকে সতর্ক করে দেয়া উচিত বলে আমার মনে হয়েছে। আমার বোন তক্ষুনি প্যারিসে আসার একটা ছুতো বের করে ফেলে। সে মাকে একজন রেডিওলজিস্টের কাছে নিয়ে যায়। ডাক্তার এক্স রে প্লেটগুলি দেখে স্পষ্টভাবে বলেন, আপনার দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। অন্ত্রের মধ্যে একটা ছোট থলি মতো হয়েছে, তার ফলে মলত্যাগ বাধাগ্রস্ত হচ্ছে এবং পেট পরিষ্কার হচ্ছে না। তাছাড়া আপনার মা যথেষ্ট পরিমাণে খাবার গ্রহণ করেন না, তার জন্য কিছু ঘাটতি হতে পারে। কিন্তু তিনি কোনো বিপদের মুখোমুখি নন। তিনি মাকে ভালো করে খাওয়া দাওয়া করতে বললেন, কয়েকটা নতুন ও কড়া ওষুধও খাওয়ার নির্দেশ দিলেন। পুপেট বলল, তবুও আমার দুশ্চিন্তা দূর হয়নি। আমি মাকে অনেক মিনতি করে বলি তিনি যেন রাতে একজন কাউকে তার বাসায় রাখেন, কিন্তু মা কিছুতেই রাজি হননি। একজন অচেনা মেয়েলোক তার ফ্ল্যাটে এসে শোবে, এই ধারণাই তিনি সহ্য করতে পারেননি। পুপেট আর আমি ঠিক করলাম যে আর 2 সপ্তাহ পরে ও প্যারিসে চলে আসবে। তখন আমার নিজের প্রাগে যাবার কথা। পরদিন মায়ের মুখ বাঁকা হয়েই ছিল, কথাও ছিল কিছুটা বাধাগ্রস্ত। তার দীর্ঘ আখি পল্লব চোখের ওপর ঝুলে পড়েছিল, ভ্রুযুগল কুঁচকে কুঁচকে উঠছিল। 20 বছর আগে বাইসাইকেল থেকে পড়ে গিয়ে তার যে ডান বাহু ভেঙে গিয়েছিল, তা কখনো পুরোপুরি সারেনি। সম্প্রতি পড়ে যাবার ফলে তার বাঁ বাহুও চোট পেয়েছে। এখন তিনি তার একটা বাহুও প্রায় নাড়তে পারেন না। সৌভাগ্যবশত তার সর্বোত্তম যত্ন নেওয়া হচ্ছে। তার ঘরটা ছিল রাস্তার গোলমাল থেকে অনেকটা দূর। ঘরের মুখের সামনে একটা বাগান। তার শয্যা সরিয়ে এনে দেয়াল ঘেঁষে জানালার সঙ্গে সমান্তরাল করে পাতা হয়েছে, যেন দেয়ালের সঙ্গে আটকানো টেলিফোনটা তার হাতের নাগালের মধ্যেই থাকে। পিঠের নিচে কয়েকটা বালিশ গুজে দেওয়ার মনে হচ্ছিল তিনি যেন শুয়ে নেই, বরং বসে আছেন। তার ফুসফুসের ফলে ক্লান্ত হয়ে পড়বে না। তার বিছানার নিউমেটিক গদি একটা বৈদ্যুতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করে দেয়া হয়েছিল। ওটা কাঁপতে থাকে, যার ফলে তার শরীর মালিশ করে দেবার কাজ হয়, যেন শরীরে বেডশোর না হয়, নিশ্চলভাবে শুয়ে থাকার জন্য ঘা না হয়, তাই ও ব্যবস্থা। প্রতি সকালে একজন ফিজিওথেরাপিস্ট এসে তার পায়ের ব্যায়াম করিয়ে যান। মনে হলো বস্ট যে বিপদের ভয় করছিল তা এড়ানো যাবে। তন্দ্রাতুর কণ্ঠে মা আমাকে বললেন যে একটি পরিচারিকা তার প্লেটে মাংস কেটে দিয়ে তাকে খেতে সাহায্য করে। খাবার ছিল চমৎকার। হাসপাতালে তাকে খেতে দেয়া হতো কালো পুডিং আর আলু। কালো পুডিং শয্যাশায়ী অসুস্থ মানুষের জন্য। গতদিনের চাইতে অনেক সহজভাবে তিনি আজ কথা বলছিলেন। কি ভয়ঙ্কর সময় গেছে! 2 ঘন্টা ধরে তিনি মেঝেতে ঘষ্টাতে ঘষ্টাতে টেলিফোনের কাছে পৌঁছতে চেষ্টা করেছেন। সেখানে গিয়ে যন্ত্রটা কি তিনি তার কাছে টেনে আনতে পারবেন? আমি একদিন মাদাম শাসাদকে বলেছিলাম তিনিও আমার মতো একা থাকেন, ভাগ্যিস টেলিফোনটা আছে। আর তখন তিনি বলেছিলেন, কিন্তু আপনাকে তো ফোনের কাছে পৌঁছতে সক্ষম হতে হবে। একটা অত্যন্ত অর্থপূর্ণ গলায় মা শেষ কথাটা কয়েকবার পুনরাবৃত্তি করার পর বললেন, আমি যদি ওখানে পৌঁছতে না পারতাম, তাহলেই আমার দফা-রফা হয়ে গিয়েছিল। বাইরে শোনা যাবার মতো অত জোরে কি তিনি চিৎকার করতে পারতেন? না, কখনোই না। আমি তার দুরবস্থাটা কল্পনা করলাম। স্বর্গে তার বিশ্বাস ছিল
কিন্তু তবু তার বয়স, তার দুর্বলতা, তার ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও তিনি এই পৃথিবীকে ভীষণ তীব্রভাবে আঁকড়ে ধরে থাকতেন। আর মৃত্যু সম্পর্কে তার ছিল একটা জান্তব আতঙ্ক। তিনি প্রায়ই একটা দুঃস্বপ্ন দেখতেন, যার কথা তিনি আমার বোনকে বলেছেন। আমাকে কিছু একটা তাড়া করছে। আমি ছুটছি, আমি ছুটছি। আমি একটা দেয়ালের সামনে এসে পড়েছি। আমাকে লাফ দিয়ে দেয়ালটার ওপাশে পড়তে হবে। কিন্তু ওপাশে কি আছে আমি জানি না। আমার ভীষণ ভয় করতে থাকে। তিনি ওকে আরও বলেছেন, মৃত্যু আমাকে আতঙ্কিত করে না। আমি ভয় পাই ওই লাফ দেয়াটাকে। উনি যখন মেঝে ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার মনে হয়েছিল লাফ দেবার মুহূর্তটা বুঝি এসে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, পড়ে গিয়ে নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছিলেন? না, ব্যথা পেয়েছিলাম বলে মনে পড়ছে না। আমি যে পড়ে গিয়েছিলাম তাই বুঝতে পারিনি। আমি মনে করলাম তাহলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। মায়ের স্মরণ হলো যে তার মাথা ঘুরছিল। তিনি জানালেন, কয়েকদিন আগে একটা নতুন ওষুধ খাওয়ার অব্যবহিত পরেই তার যেন আর পায়ের ওপর দাঁড়িয়ে থাকবার শক্তি ছিল না। তিনি কোনো রকমের ধপ করে ডিভানের উপর শুয়ে পড়েন। মা আমাদের এক অল্পবয়স্ক কাজিন মার্থা কর্ডোনিয়েকে তার ফ্ল্যাট থেকে তার ওষুধের শিশিগুলি ও আরও কিছু জিনিসপত্র নিয়ে আসতে বলেছিলেন। আমি সন্দিগ্ধ চোখে ওষুধের শিশিগুলোর দিকে তাকালাম। মা তার চিকিৎসা চালিয়ে যেতেছিলেন বদ্ধপরিকর। সেটা কি ঠিক হবে? দিনের শেষে প্রফেসর বি মাকে দেখতে এসেছিলেন। আমি তার পেছন পেছন বারান্দায় বেরিয়ে এলাম। তিনি বললেন, একবার সেরে ওঠার পর মায়ের হাঁটা চলার অবস্থা আগের চাইতে খারাপ হবে না। তিনি আবার ঠুকঠুক করে চলতে ফিরতে পারবেন। তার কি মনে হয় মা অজ্ঞান হয়ে গিয়েছিলেন? একেবারেই না। আমি যখন বললাম যে মায়ের পেট খারাপ চলছিল, তখন তাকে কেমন একটু বিচলিত দেখালো। বুসিকট ও রুরুর হাড়ের মাথা ভেঙে যাওয়ার কথাই বলেছিল। তিনিও সেদিকেই তার মনোযোগ নিবদ্ধ রেখেছিলেন। তিনি অন্য একজন চিকিৎসককে দিয়ে তার পরীক্ষা করার ব্যবস্থা করবেন। আমি মাকে বললাম, তুমি আগে যেমন হাঁটাচলা করতে পারতে, আবার ঠিক সেই রকমই হাঁটাচলা করতে পারবে। তুমি আবার তোমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। ওহ, ওই ফ্ল্যাটে আমি আর কোনোদিন পা দেব না। ওটা আমি আর কোনোদিন দেখতে চাই না। কোনো কিছুর বিনিময়েই না। আর ওই ফ্ল্যাট নিয়ে তার কি গর্ব ছিল! রেনে শরণের ফ্ল্যাটটাকে তিনি ঘৃণা করতে শুরু করেছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা তার বদমেজাজি হইচই আর সারাক্ষণ নিজের অসুখ বিসুখের কথা দিয়ে বাড়িটাকে পূর্ণ করে রাখতেন। তার মৃত্যুর অল্প পরেই আমার দাদিমাও মৃত্যুবরণ করেন। মা তখন তার পুরনো সব স্মৃতি ছেঁটে ফেলে দেবার সিদ্ধান্ত নেন। কয়েক বছর আগে এক মহিলা একটা স্টুডিও বানিয়েছিলেন, আর ওই আধুনিকতা মাকে চমৎকৃত করে। অবশ্য 1942 সালে থাকবার জন্য একটা বাসস্থান খুঁজে পাওয়া কোনো কঠিন ব্যাপার ছিল না, আর তাই তিনি তার স্বপ্ন বাস্তবায়িত করতে সক্ষম হন। তিনি ব্লমেজ সরণিতে গ্যালারি সহ একটা স্টুডিও ভাড়া নিলেন। তিনি তার নাশপাতি গাছের কাঠের গাঢ় কালো রং করা টেবিল, তার দ্বিতীয় হেনরি খাবার ঘরের সুইট, জোড়া খাট, গ্র্যান্ড পিয়ানো সব বিক্রি করে দিলেন। বাকি আসবাবপত্র আর পুরনো কয়েকটা লাল কার্পেট তিনি রেখে দিলেন। তিনি দেয়ালে আমার বোনের আঁকা চিত্রকর্মগুলি টাঙালেন। শোবার ঘরে একটা ডিভান স্থাপন করলেন। সে সময় তিনি আনন্দচিত্তে ভেতর দিকে সিঁড়ি দিয়ে সারাক্ষণ ওঠানামা করতেন। আমার কাছে জায়গাটা খুব বেশি আনন্দদায়ক মনে হতো না। ওটা ছিল দুতলা বাড়ি, আর জানালাগুলি বড় হলেও তার ভেতর দিয়ে তেমন আলো আসতো না। ওপরের ঘরগুলি শোবার ঘর, রান্নাঘর আর বাথরুম ছিল অন্ধকারাচ্ছন্ন। আর আমার মা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে প্রতিটি সিঁড়ি ভাঙার সময় তার মুখ থেকে একটা কাতরানির শব্দ বেরিয়ে আসার পর থেকে ওখানেই দিনের অধিকাংশ সময় কাটাতে শুরু করেছিলেন। বিগত 20 বছরে তার দেয়ালগুলি, আসবাবপত্র, কার্পেট সবকিছুই ব্যবহারে ব্যবহারে জীর্ণ ও নোংরা হয়ে গিয়েছিল। 1960 সালে যখন ওই ভবনের মালিকানা বদল হয়, তখন মা ভেবেছিলেন তাকে বোধহয় ওখান থেকে উৎখাত করা হবে। তাই তিনি একটা বিশ্রাম নিবাসে যাবার কথা চিন্তা করেন। কিন্তু তার পছন্দমতো কোনো জায়গা তিনি পেলেন না। তাছাড়া তার নিজের ভবনটি তার বিশেষ প্রিয় ছিল। তারপর তিনি যখন জানলেন যে তাকে ওখান থেকে উৎখাত করার অধিকার কারণেই, তখন তিনি ব্লুমেজ সরণির বাড়িতেই থেকে গেলেন। কিন্তু এখন তার বন্ধুরা আর আমি একটা মনোরম বিশ্রাম নিবাসের খোঁজ করব। তার শরীর সেরে উঠলেই আমরা তাকে ওখানে সুন্দর করে গুছিয়ে বসবার ব্যবস্থা করে দেব। আমি বললাম, শুনে রাখো মা, ব্লুমেজ সরণির বাড়িতে তুমি আর কখনো ফিরে যাবে না। রোববার দিনও তার চোখ অর্ধমুদিত ছিল, স্মৃতি তন্দ্রাচ্ছন্ন, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল ভারী ও অস্পষ্টভাবে।
তিনি আমাকে তার ক্যালভেরির কথা আবার বললেন। তবু একটা জিনিস তাকে আরাম দেয়, ওরা যে তাকে এই ক্লিনিকে এনেছে সে ব্যাপারটা। এই ক্লিনিকের গুণাগুণ সম্পর্কে তার একটি বাড়াবাড়ি রকমের উচ্চ ধারণা জন্মেছিল। বুসিকটে ওরা গতকালই আমার অস্ত্রোপচার করে ফেলত, আর যেহেতু অন্য কাউকে দোষ না দিলে তার প্রশংসা কখনো পূর্ণতা পেত না, তাই তিনি পার্শ্ববর্তী আরেকটি প্রতিষ্ঠানের উল্লেখ করে বললেন, জি ক্লিনিকের চাইতে এটা অনেক বেশি ভালো। আমি শুনেছি যে জি ক্লিনিকটা আসলে কোনোই কাজের নয়। সোমবার তিনি আমাকে বললেন, বহুদিন আমার এত ভালো ঘুম হয়নি। তার চেহারা আবার আগের স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে, কণ্ঠস্বর স্পষ্ট, চোখ দুটি চারপাশের জিনিস আবার ঠিক মতো লক্ষ্য করতে পারছে। ডক্টর লাকজয়কে কিছু ফুল পাঠানো উচিত। আমি কথা দিলাম যে তা করা হবে। আর পুলিশদের, ওদের কিছু দেয়া হবে না? অনেক কষ্ট দিয়েছি আমি ওদের। এর যে কোনো দরকার নেই, ওকে সেটা বোঝাতে আমার খুব কষ্ট হয়েছে। তিনি বালিশে পেছন দিকে হেলান দিয়ে আমার দিকে সোজা তাকিয়ে দৃঢ় গলায় বললেন, জানো, আমি একটু বাড়াবাড়ি করছিলাম। আমি যে বুড়ো হয়েছি সেটা আমি স্বীকার করতে চাইনি, কিন্তু সত্যের মুখোমুখি মানুষকে হতেই হবে। কয়েকদিন পরই আমার বয়স ৭৮ হবে, আর সেটা অনেক বয়স। আমার জীবনকে তার সঙ্গে সঙ্গতি রেখে আমাকে সাজাতে হবে। একটা নতুন অধ্যায় শুরু করব আমি। মায়ের দিকে সপ্রশংস দৃষ্টিতে আমি তাকিয়ে থাকলাম। অনেকদিন ধরে তিনি নিজেকে অল্প বয়সী রমণী বলে বিবেচনা করে এসেছেন। একবার তার জামাই যখন একটা বেখাপ্পা মন্তব্য করে, তখন তিনি বিরক্তি ভরে বলেছিলেন, আমি যে বুড়ো হয়েছি তা আমি বেশ ভালো জানি, আর সেটা আমার একটুও ভালো লাগে না। ব্যাপারটা আমাকে মনে করে দেওয়ার কোনো দরকার নেই। আর এখন হঠাৎ গতদিনের কুয়াশার মধ্যে ভাসমান অবস্থা থেকে বেরিয়ে এসে তিনি তার ৭৮ বয়সের মুখোমুখি হবার শক্তি খুঁজে পেয়েছেন। তার দৃষ্টি স্বচ্ছ, চিত্ত দৃঢ়প্রতিজ্ঞ। একটা নতুন অধ্যায় শুরু করব আমি। আমার বাবা মারা যাওয়ার পর তিনি বিস্ময়কর সাহসিকতার সঙ্গে একটা নতুন অধ্যায় শুরু করেছিলেন। গভীর শোক পেয়েছিলেন তিনি, কিন্তু নিজের অতীতের মধ্যে তিনি নিজেকে নিমজ্জিত করে ফেলেননি। নিজের রুচি অনুযায়ী জীবনকে পুনর্নির্মাণ করার স্বাধীনতার সুযোগ তিনি গ্রহণ করেন। বাবা তার জন্য এক কপোর্দর্ক রেখে যাননি, আর মায়ের বয়স তখন ৫৪। তিনি পরীক্ষা পাশ করলেন, কোর্স করলেন, সার্টিফিকেট নিলেন এবং তার জোরে রেড ক্রসে সরকারি গ্রন্থকারিকের পদে যোগ দিলেন। অফিসে যাবার জন্য তিনি আবার সাইকেল চালানো শিখলেন। যুদ্ধের পর তিনি পোশাক তৈরি করার কথা ভাবলেন। যথাসময়ে আমি ওকে সাহায্য করতে পারতাম, কিন্তু আলস্য তার সহ্য হতো না। তিনি নিজের মতো করে তার জীবনযাপনের জন্য ব্যগ্র হয়ে উঠেছিলেন। তিনি তার জন্য একগাদা কাজ আবিষ্কার করে ফেললেন। প্যারিসের ঠিক বাইরে একটি স্বাস্থ্যনিবাসের লাইব্রেরিতে তিনি স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে যোগ দেন। তারপর তার নিজের এলাকার অবস্থিত একটি ক্যাথলিক ক্লাবের লাইব্রেরিতেও তিনি কাজ করতে শুরু করেন। বইপত্র নাড়াচাড়া করতে তিনি ভালোবাসতেন। কাগজ দিয়ে বই মোড়াতে, বই সাজিয়ে রাখতে, পাঠকদের পরামর্শ ও উপদেশ দিতে তার ভালো লাগত। তিনি জার্মান ও ইতালীয় ভাষা চর্চা করলেন এবং তার ইংরেজির জ্ঞান অব্যাহত রাখলেন। তিনি এমব্রয়ডারি করলেন, মিনা বাজারে অংশ নিলেন, বিভিন্ন বক্তৃতা সভায় যোগ দিলেন। তিনি অনেকের সঙ্গে নতুন বন্ধুত্ব গড়ে তুললেন এবং তার যেসব পূর্বপরিচিত ব্যক্তি ও আত্মীয়স্বজনকে আমার বাবার রুক্ষতা দূরে ঠেলে দিয়েছিল, তিনি তাদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করে প্রফুল্লচিত্তে তাদেরকে তার স্টুডিওতে ডেকে আনলেন। সবশেষে তিনি তার বহুদিনের একটা ইচ্ছা, ভ্রমণ, চরিতার্থ করতে সক্ষম হলেন। যে বাতের আক্রমণে তার পা দুটি কাঠের মতো শক্ত হয়ে উঠেছিল, তার বিরুদ্ধে তিনি অসম্ভব দৃঢ়তার সঙ্গে জুঝলেন। আমার বোনকে দেখার জন্য তিনি ভিয়েনা এবং মিলান গেলেন। গ্রীষ্মে তিনি ফ্লোরেন্স আর রোমের রাস্তায় লঘু পায়ে ঘুরে বেড়ালেন। তিনি বেলজিয়াম আর হল্যান্ড গেলেন মিউজিয়াম দেখতে। এই শেষের বছরগুলিতে যখন তিনি প্রায় পক্ষাঘাতগ্রস্ত, তিনি পৃথিবী জুড়ে দাবড়ে বেড়ানোর ক্ষান্তি দিয়েছেন। কিন্তু তার বন্ধুবান্ধব ও কাজিনরা প্যারিসের বাইরে কিংবা কোনো গ্রামাঞ্চলে তাকে আমন্ত্রণ জানালে তাকে আটকে রাখার সাধ্য কারো ছিল না। তখন কোনো দ্বিতীয় চিন্তা না করে তিনি বেরিয়ে পড়তেন। রেলের গার্ড পাজাকোলা করে তাকে ট্রেনে তুলে দিত। সবচাইতে বেশি আনন্দ পেতেন তিনি মোটরে ভ্রমণ করে। অল্প কিছুদিন আগে বোনের দিক থেকে তার প্রপৌত্র ক্যাথরিন মোটর গাড়িতে করে তাকে মেরিনাকে নিয়ে যায়। প্রায় ৩০০ মাইলের পথ, ধীরগতি ছোট্ট সিট্রোয়েনে করে, রাতে গাড়ি চালিয়ে। তার প্রাণশক্তি আমাকে অবাক করে দিল। তার সাহস আমাকে তার প্রতি শ্রদ্ধাশীল করে তুলল। জানেন, কথা বলতে সক্ষম হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যা বলেছিলেন তাতে আমার গায়ে রক্ত হিম হয়ে গিয়েছিল। বুসিকটে তিনি যে রাতটা কাটিয়েছিলেন তার কথা বলেন তিনি।
ওই নিচু শ্রেণীর মেয়েরা যে কী রকম তা তো তোমার জানা আছে। তারা শুধু কাতরায়। আর হাসপাতালের এই নার্সগুলি, ওরা তো শুধু টাকার জন্য কাজ করে। তাই এসব ছিল জীর্ণ বহু ব্যবহৃত বাক্যগুচ্ছ, নিঃশ্বাস নেয়ার মতোই স্বয়ংক্রিয়। তবু তার সচেতনতা এর মধ্যে প্রাণ সঞ্চার করে, এবং বেদনার্ত না হয়ে এসব কথা শোনা সম্ভব ছিল না। তার শারীরিক যন্ত্রণার যথার্থতা ও তার মাথাভর্তি আজেবাজে ধারণার বৈপরীত্য আমাকে বিষণ্ণ করে তোলে। ফিজিওথেরাপিস্ট মায়ের বিছানার কাছে এসে চাদর সরিয়ে তার বাঁ পাটা নিজের হাতে তুলে নিলেন। মায়ের পরনে ছিল হাসপাতালের খোলামেলা একটা রাত কামিজ। তার সূক্ষ্ম ছোট ছোট রেখাঙ্কিত কুঁচকানো পেট, যৌনাঙ্গের চারপাশে লোম শূন্যতা তাকে অপ্রস্তুত বা বিব্রত করল না। তিনি কেমন একটা অবাক করা গলায় বললেন, লজ্জাশরম বলে আমার আর কিছু নেই। আমি বললাম, না থাকাটা একদম ঠিক হয়েছে। কিন্তু আমি চোখ ফিরিয়ে স্থির দৃষ্টিতে বাগানের দিকে তাকালাম। মায়ের নগ্নতা আমাকে একটা ধাক্কা দিয়েছিল। আমার জন্য ওই দেহের অস্তিত্বের চাইতে কম আর কোনো দেহ ছিল না, বেশিও আর কোনো দেহ ছিল না। শৈশবে আমি ভীষণ ভালোবেসেছি ওই শরীর। বয়সন্ধিকালে ওই শরীর আমার মধ্যে একটা অস্বস্তিকর বিতৃষ্ণা জন্ম দিয়েছে। এসবই ছিল স্বাভাবিক নিয়মের অন্তর্গত। তার শরীর যে নিজের দ্বৈত প্রকৃতি অক্ষুণ্ণ রাখবে, সেটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হলো। ওই শরীর একই সঙ্গে ঘৃণ্য এবং পবিত্র, একটা ট্যাবু। তবু আমার দুঃখের তীব্রতা আমাকে বিস্মিত করল। মা যেরকম উদাসীনভাবে বিষয়টা মেনে নিলেন, তাতে আমার আরও খারাপ লাগল। সারা জীবন যে বাধ্যবাধকতা ও বাধা নিষেধ তাকে পীড়া দিয়েছে, তা থেকে মুক্তিলাভের ব্যাপারটা আমি অনুমোদন করি। শুধু এই শরীরটা তার আকস্মিক পরাজয় বরণের কারণে যা এখন একটা নিছক শরীরে পরিণত হয়েছে, আর কিছুই না। একটা মৃতদেহের সঙ্গে যার প্রায় কোনো পার্থক্য নেই, একটা অসহায় প্রতিরক্ষাহীন শবদেহ, পেশাদার হাত যাকে ওলটপালট করবে, যেমন খুশি তেমনভাবে চালাবে, যে দেহে প্রাণ প্রবাহিত হচ্ছে শুধু তার নিজেরই নির্বোধ গতিবেগের কারণে। আমার কাছে আমার মা ছিলেন সদা উপস্থিত। শিগগিরই একদিন আমি যে তাকে বিদায় নিতে দেখব, তা আমি কখনোই সত্যি সত্যি চিন্তা করিনি। তার জন্ম, তার মৃত্যু কোনো একটা পৌরাণিক কালের ঘটনা। আমি যখন নিজের মনে বলি তার মৃত্যুবরণের বয়স হয়েছে, তখন তা শুধু অর্থহীন কয়েকটা শব্দ, শুধু কথার কথা হয়ে ওঠে। অনেক কথা যেমন হয়, এই প্রথম আমি তাকে দেখলাম একটি মৃতদেহ রূপে, যার মৃত্যুদণ্ডাজ্ঞা স্থগিত রাখা হয়েছে মাত্র। পরদিন সকালে আমি নার্সদের নির্দেশ মতো কয়েকটা রাত কামিজ কিনতে গেলাম, ছোট আকারের, নইলে রোগীর পশ্চাৎদেশের নিচে কাপড় কুঁচকে যায়, যার ফলে বেডসোর বা ঘা হয়। দোকান কর্মচারীরা জিজ্ঞাসা করল, আপনি কি ছোট প্যান্ট চান, বাচ্চা পুতুলের মতো রাত জামা, নাকি ফেনো নিব হালকা কোমল রাতের পোশাক? নেড়েচেড়ে দেখলাম তাদের নামের মতোই অর্থহীন বর্ণিল পোশাক, অল্প বয়সে সুখী শরীরের জন্য বানানো। শরতের সুন্দর একটি দিন, নীল আকাশ, আর আমি পথ করে চলেছি একটা সীসা রঙের পৃথিবীর মধ্য দিয়ে। আমি উপলব্ধি করলাম, আমার মায়ের দুর্ঘটনা যেমন ভেবেছিলাম আমার উপর আমি তার চাইতে অনেক বেশি প্রভাব বিস্তার করছে। কেন তা আমি বুঝতে পারলাম না। যে কাঠামো, যে ভূমিকা, যে প্রতিমাগুচ্ছের মধ্যে আমি তাকে বন্দি করে রেখেছিলাম, এই দুর্ঘটনা তাকে তার মধ্য থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসেছে। শয্যায় শায়িত এই রোগীর মধ্যে আমি তাকে চিনতে পারি, কিন্তু তিনি আমার মধ্যে যে করুণা কিংবা যে ধরনের বৈকল্য জাগিয়ে তুলেছেন, তা আমি চিনতে পারি না। অবশেষে আমি সাদা ফুটকি দেয়া গোলাপি রঙের কয়েকটা 3/4 নাইট গাউন কিনলাম। ডক্টর টি আমার মায়ের সাধারণ অবস্থার দেখাশোনা করছিলেন। আমি বসা থাকতেই তিনি মাকে দেখতে আসেন। মনে হচ্ছে আপনি খুব কম খান। এবার গ্রীষ্মকালে আমার মন খুব খারাপ ছিল, খাওয়ার কোনো ইচ্ছাই আমার হতো না। রান্নার ব্যাপারটা খুব বাজে লাগতো। আসলে কি হয়েছে জানেন, আমি নিজের জন্য নানা রকম ছোটখাটো সুস্বাদু খাবার তৈরি করতাম, তারপর সেসব ফেলে রাখতাম। আহা, তাহলে আলসেমি নয়। তো আপনি নিজের জন্য নানা রকম ছোটখাটো সুস্বাদু খাবার তৈরি করতেন? মা মন দিয়ে ভাবলেন। আমি একবার পনিরের একটা পুডিং করেছিলাম, 2 চামচ মুখে দেবার পর আর খেতে পারিনি। ডক্টর টি মুরব্বী সুলভ অনুকম্পার হাসি হাসলেন। হুম। ডক্টর জে, প্রফেসর বি, ডক্টর টি, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, ঝকঝকে সুবেশধারী, একটা বিশাল উচ্চতা থেকে এই অবিন্যস্ত ও কিছুটা বুনো দেখতে বৃদ্ধার উপর ঝুঁকে রয়েছেন। মহান ব্যক্তি সব, মাতব্বর মানুষ। আমি তাদের ক্ষুদ্র আত্মগরিমাটা চিনতে পারলাম। বিচারকরা তাদের সামনে বসে আছেন, প্রাণ সংশয় নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা মানুষ। এখনকার অবস্থাটা সেই রকম।
তো আপনি নিজের জন্য নানা রকম ছোটখাটো সুস্বাদু খাবার তৈরি করতেন? মা আন্তরিক সদিচ্ছা নিয়ে এ প্রশ্নের উত্তরের জন্য তার স্মৃতি হাতড়াচ্ছিলেন। এখন তার স্বাস্থ্য বিপন্ন। এ সময় ডাক্তারের মুখে মৃদু হাস্য ফুটে ওঠার তো কোনো কারণ নেই। আর উনি আবার ঠুকঠুক করে হাঁটাচলা করতে পারবেন, আমাকে এ কথা বলারই বা কি অধিকার আছে বীর? ওর মূল্যবোধের মানদণ্ড সম্পর্কে আমার আপত্তি আছে। আমার মায়ের মুখ দিয়ে যখন সুবিধাভোগী শ্রেণীর কথা উচ্চারিত হয়, তখন আমার খারাপ লাগে। কিন্তু এখন যখন একজন শয্যাশায়ী প্রায় অথর্ব মানুষ পক্ষাঘাত ও মৃত্যুকে পেছনে ঠেলে ফেলার জন্য লড়াই করছেন, তখন আমি পুরোপুরি তার পক্ষে অবস্থান নিলাম। অন্যদিকে নার্সদের আমার ভালো লাগে। রোগীর জন্য তাদের কিছু অতি প্রয়োজনীয় কাজ করতে হতো, যা ছিল রোগীর পক্ষে আত্মমর্যাদা হানিকর আর ওদের পক্ষে অরুচিকর। আবার ওই কাজগুলির মাধ্যমেই রোগীর সঙ্গে তাদের একটা বিশেষ নৈকট্যও গড়ে উঠত। মায়ের প্রতি ওরা যে উৎসাহ দেখাত, তার মধ্যে অন্তত একটা বন্ধুত্বের আভাস ছিল। ফিজিওথেরাপিস্ট মিসেস লরেন্ট ওর মনকে চাঙ্গা করে তুলতেন। ওর মধ্যে একটা নিরাপত্তা ও প্রশান্তির বোধ জাগাতেন। তিনি কদাচও কোনো মুরব্বিয়ানা দেখাতেন না। অবশেষে ডক্টর টি বললেন, আগামীকাল আমরা আপনার পাকস্থলীর এক্স-রে নেব। মার খারাপ লাগল। তাহলে ওই জঘন্য জিনিসটা আবার আপনারা আমাকে গেলাবেন? অত খারাপ নয় ওটা। অবশ্যই খারাপ। ওরা চলে যাবার পর উনি আমাকে কাতর কণ্ঠে বললেন, ওটা যে কি বিশ্রী আমি তোমাকে বলতে পারবো না। জঘন্য ওটার স্বাদ। আগের থেকে ও কথা ভেবো না তো। কিন্তু উনি সেটা ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারলেন না। নার্সিংহোমে ঢোকার পর থেকে খাওয়ার বিষয়টি তার প্রধান চিন্তার ব্যাপার হয়ে উঠেছিল। ও শিশুসুলভ চিন্তা আমাকে অবাক করে। তিনি অস্থির না হয়ে রোগ ব্যাধি ও ব্যথা বেদনার প্রচুর কষ্ট সহ্য করেছেন। এখন একটা অপ্রীতিকর প্রস্তুতি সংক্রান্ত ভয়ের পেছনে কি কোনো গভীরতর দুশ্চিন্তা কাজ করছিল? আমি সে সময় নিজেকে এই প্রশ্নটা করিনি। পরদিন ওরা আমাকে জানালো যে পাকস্থলী এবং ফুসফুসের এক্স-রে খুব ভালোভাবে সম্পাদিত হয়েছে এবং কোথাও কোনো গোলমাল পাওয়া যায়নি। মা পরেছিলেন সাদা ফুটকে দেয়া গোলাপি রাত কামিজগুলির একটা, আর ওলগার ধার দেয়া জ্যাকেটটা। মাথা চুল লম্বা বিনুনি করা, তাকে খুব শান্ত দেখাচ্ছিল। তার চেহারার মধ্যে অসুস্থ রোগীর কোনো চিহ্ন আর ছিল না। তিনি তার বাহুও আবার ব্যবহার করতে পারছিলেন। কারো সাহায্য ছাড়াই তিনি কাগজের ভাঁজ খুলতে, বইয়ের পাতা খুলতে, টেলিফোন হাতে তুলে নিতে সক্ষম হন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার তিনি ক্রসওয়ার্ড করলেন। ভলটেয়ারের প্রেমের ওপর একটা বই পড়লেন। দ্য লেরির ব্রাজিল অভিযানের বিবরণ পড়লেন। তিনি লা ফিগারো ও ফ্রাঁসোয়ের পত্রিকা দুটি দেখলেন। আমি রোজ সকালে ওর কাছে যাই। মাত্র 2-1 ঘন্টা থাকি। এর বেশি সময় তিনি আমাকে ওখানে কাটাতে দেন না। অনেক লোক তাকে দেখতে যেত। মাঝে মাঝে তিনি এর জন্য আমার কাছে অভিযোগও করেছেন। আজ বড় বেশি লোক দেখেছি আমি। তার ঘর ফুলে পূর্ণ হয়ে গিয়েছিল। সাইক্লামেন, এজেলিয়া, গোলাপ, অ্যানিমন। আর ওর বিছানার পাশের টেবিলে স্তূপীকৃত হয়েছিল চকলেট আর মিষ্টির বাক্স। আমি জিজ্ঞাসা করলাম, এখন তোমার বিরক্ত বোধ হয় না? ওহ না। লোকজন তার সেবা করছে, তার যত্ন নিচ্ছে, তাকে আদর যত্ন করছে, এর আনন্দ তিনি আবিষ্কার করছিলেন। এর আগে বাথটাবের পাশ দিয়ে উঠে টবের মধ্যে নেমে দাঁড়াবার জন্য তাকে বেশ পরিশ্রম করতে হতো। এজন্য একটা টুলের সাহায্যও নিতে হতো। মোজা পায়ে দেবার জন্য শরীরটাকে নানা রকম মোচড়াতে হতো। আর এখন প্রতি সকালে বিকালে একজন নার্স এসে তার শরীরে অডিকোলন ঘষে দেয়, ট্যালকম পাউডার মাখিয়ে দেয়, তার জন্য ট্রেতে সাজানো খাবার আসে। একটা নার্স আমার বিরক্তি উৎপাদন করে। তিনি আমাকে বললেন, ও জানতে চায় আমি কবে নার্সিংহোম ছাড়বার কথা ভাবছি, কিন্তু আমি তো এখান থেকে যেতেই চাই না। ওকে যখন জানানো হলো যে উনি অচিরেই আরামকেদারায় উঠে বসতে পারবেন এবং তারপর অল্প দিনের মধ্যেই তাকে একটা স্বাস্থ্য পুনরুদ্ধার সদনে স্থানান্তরিত করা হবে, তখন ওর মুখ অন্ধকার হয়ে যায়। ওরা আমাকে তাড়িয়ে দিয়ে এখানে ওখানে পাঠাতে চায়, অথচ উনি নিজেই একসময় তার ভবিষ্যতের কথা ভাবতেন। ওর বন্ধু ওকে কয়েকটা বিশ্রাম সনদের কথা বলেছিলেন। প্যারিস থেকে মাত্র 1 ঘন্টার পথ। তিনি তখন নিরানন্দভাবে বলেন, আমাকে কেউ দেখতে আসবে না,
আমার ভীষণ একা একা লাগবে। আমি তাকে নিশ্চিত করলাম যে তাকে নির্বাসনে যেতে হবে না। আমি বেশ কয়েকটা ঠিকানা জোগাড় করে তাকে দেখাই। এবার তাকে খুশি মনে হলো। নিউলির একটি বাড়ির বাগানে রোদে বসে তিনি বই পড়ছেন কিংবা সেলাই করছেন। নিজের ওই রূপটি কল্পনা করে তার ভালো লাগে। একটু দুঃখিত গলায়, অবশ্য তার মধ্যে সামান্য শ্লেষও ছিল, তিনি বলেন, আমাকে আর দেখতে না পেয়ে আমার মহল্লার লোকজন দুঃখিত হবে। ক্লাবের মহিলারা আমার অভাব বোধ করবেন। একদিন উনি আমাকে বলেছিলেন, আমি বড় বেশি অপরের জন্য বেঁচেছি। এখন আমি ওইসব আত্মকেন্দ্রিক বুড়িদের একজন হব যারা শুধু নিজেদের জন্য বাঁচে। একটা জিনিস নিয়ে তার দুশ্চিন্তা হতো, আমি আর আমার কাপড় জামা নিজে ধুতে আর নিজেই নিজের পোশাক পরতে পারবো না। আমি ওকে আশ্বস্ত করলাম, তার জন্য লোক থাকবে, নার্স ওসব দেখবে। এখন ইতোমধ্যে তিনি প্যারিসের সর্বোত্তম নার্সিংহোমের একটি শয্যায় জি ক্লিনিকের চাইতে অনেক ভালো আরামে তার দিন কাটাচ্ছেন। ওরা তার খুব যত্ন নিচ্ছেন। এক্স-রে ছাড়াও অনেকগুলি রক্ত পরীক্ষা করা হয়েছে, সব স্বাভাবিক। সন্ধ্যার দিকে তার তাপমাত্রা বাড়ছিল। আমি তার কারণ জানতে চাইতাম, কিন্তু নার্স ওটাকে মোটেই গুরুত্বপূর্ণ বলে মনে করল না। রোববার দিন উনি আমাকে বললেন, গতকাল অনেক লোক দেখতে এসেছিল, ওরা আমাকে ক্লান্ত করে দেয়। সেদিন ওর মেজাজ খুব খারাপ ছিল। ওর নিয়মিত নার্সদের ডিউটি ছিল না। একটি অনভিজ্ঞ মেয়ে প্রস্রাব ভর্তি বেড প্যানটা উল্টে দেয়। বিছানা, এমনকি তোশক পর্যন্ত ভিজে যায়। উনি প্রায়ই চোখ বন্ধ করে থাকছিলেন। স্মৃতিও এলোমেলো হয়ে পড়েছিল। ডক্টর ডি যে এক্স-রে প্লেটগুলি পাঠিয়েছিলেন, ডক্টর টি তার মর্মোদ্ধার করতে পারেননি। আগামীকাল তার অন্ত্রের আরেকটা নতুন এক্স-রে করতে হবে। মা আমাকে বললেন, ওরা আমাকে বেরিয়াম ঢুস দেবে, আর ওটা খুব ব্যথা দেয়। আবার ওরা আমাকে এখানে ওখানে ঘোরাবে। আমাকে চুপচাপ একটু শান্তিতে যদি ওরা থাকতে দিত। আমি ওর ভেজা ভেজা ঠান্ডা হাতে চাপ দিলাম। আগে থেকে সব ভেবো না, দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা করা তোমার জন্য খারাপ। ক্রমে ক্রমে ওর চিত্ত প্রফুল্ল হয়ে ওঠে, কিন্তু ওকে আগের দিনের চাইতে দুর্বল দেখাচ্ছিল। বন্ধুবান্ধবরা টেলিফোন করে, আমি জবাব দিই। আমি মাকে বললাম, ওহ, এরা শেষ নেই। ইংল্যান্ডের রানীর প্রতিও এত আদর দেখানো যেত না। ফুল, চিঠি, মিষ্টি, টেলিফোন, কত মানুষ যে তোমার কথা ভাবে। আমি ওর ক্লান্ত হাত ধরেছিলাম। উনিও চোখ দুটি বন্ধ করে রাখলেও ওর বিষণ্ণ মুখে একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে। ওরা আমাকে পছন্দ করে, কারণ আমি হাসি খুশি। সোমবার দিন অনেকে তাকে দেখতে আসবে, আর আমি ব্যস্তও থাকব। মঙ্গলবার সকালের আগে আমি আজ যাইনি। দরজা খুলেই আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ি। মা সবসময় রোগা ছিলেন। এখন মনে হলো তিনি আরও রোগা হয়ে গেছেন, আরও ক্ষয়ে গেছেন, চিমসে গেছেন, শুকিয়ে কাঠ হয়ে গেছেন। গোলাপি গোলাপি একটা গাছের শুকনো ডাল। কেমন একটা বিভ্রান্ত গলায় উনি ফিসফিস করে বললেন, আমাকে ওরা পুরোপুরি শুকিয়ে কাঠ করে ফেলেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত উনি এক্স-রের জন্য অপেক্ষা করে বসেছিলেন। একনাগাড়ে ২৪ ঘন্টা ওরা ওকে কোনো পানীয় পান করতে দেয়নি। বেরিয়াম ঘুষ দেবার সময় তিনি ব্যথা পাননি, কিন্তু তৃষ্ণা আর দুশ্চিন্তা তাকে শেষ করে দিয়েছে। তার মুখ যেন গলে গেছে। বেদনায় তিনি টান টান হয়ে আছেন। এক্স-রের ফলাফল কি? নার্সরা ভীত গলায় উত্তর দিল, আমরা ঠিক বুঝতে পারছি না। আমি চেষ্টা চরিত্র করে ডক্টর টির সঙ্গে দেখা করলাম। এক্স-রে রিপোর্টগুলি এখনও দুর্বোধ্য। ডক্টর টির মতে কোনো থলি নেই, তবে খিঁচুনির ফলে পাকস্থলী মুচকে যাচ্ছে। খিঁচুনি হচ্ছে স্নায়বিক কারণে। এর ফলেই গত পরশু থেকে তার পায়খানা হচ্ছে না। আমার মা কিন্তু বেপরোয়াভাবে আশাবাদী, কিন্তু তা সত্ত্বেও তিনি দুশ্চিন্তায় টান টান হয়ে আছেন। আর তার মুখে চোখের যে কাঁপুনি, তা ওই জন্যেই। তিনি খুবই ক্লান্ত। আজ আর দর্শনার্থীদের সঙ্গে দেখা করবেন না। তিনি আমাকে বললেন, আমি যেন তার কনফেসর যাজক ফাদার পি-কে আসতে বারণ করে দিই। আমার সঙ্গে তিনি প্রায় আর কোনো কথাই বললেন না। মুখে একটা হাসি ফোটাতেও সক্ষম হলেন না। চলে আসবার সময় আমি ওকে বললাম, আমি আবার কাল বিকালে আসব। আমার বোন আজ রাতে প্যারিসে আসছে। ও কাল সকালেই ক্লিনিকে যাবে। রাত ৯টায় আমার ফোন বেজে ওঠে। প্রফেসর বির ফোন। আপনারা মায়ের জন্য আমি একজন রাতের নার্সের ব্যবস্থা করতে চাই, ঠিক আছে? উনি ভালো নেই। শুনলাম আপনি কাল বিকালে ক্লিনিকে আসার কথা ভাবছেন। সকালে এলেই ভালো হয়।
শেষে তিনি বললেন যে একটা টিউমার ওর ক্ষুদ্র অন্ত্রের পথে রুদ্ধ করে রেখেছে। মা ক্যান্সার আক্রান্ত। ক্যান্সার! আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এই ক্যান্সার। ব্যাপারটা কিন্তু গোড়া থেকেই খুব স্পষ্ট ছিল। চোখের চারপাশে কালিমা, রোগা হয়ে যাওয়া। কিন্তু ওর ডাক্তার ওই ধারণা বাতিল করে দিয়েছিলেন। আর এটা তো সর্বজন বিদিত যে তাদের ছেলেমেয়েরা যে পাগল, এটা যেমন কোনো বাবা মাই কখনো মানেন না, ঠিক তেমনি তাদের মার যে ক্যান্সার হতে পারে তাও কোনো ছেলেমেয়ে কখনোই মেনে নেয় না। আমরা এটা আরও বিশ্বাস করিনি, কারণ মার সারা জীবনই ভয় ছিল যে তার ক্যান্সার হবে। তার বয়স যখন 40, তখন কোনো আসবাবের সঙ্গে তার বুকের ধাক্কা লাগলে তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়তেন। ঠিক আমার স্তনের ক্যান্সার হবে। বিগত শীতে পাকস্থলীর ক্যান্সারের জন্য আমার এক বন্ধুর অস্ত্রোপচার হয়। আমারও তাই হবে। আমি ঘাড় কুঁচকে বলেছিলাম, ক্যান্সার আর পায়খানার সামান্য গণ্ডগোলের মধ্যে পার্থক্য অনেক। ওই গণ্ডগোল একটুখানি তেঁতুলের রস খেলেই সেরে যায়। মার বদ্ধমূল ধারণা যে সত্যি হতে পারে, আমরা তা কখনো কল্পনা করিনি। তবু তিনি পরে আমাদের বলেছেন, ফ্রসিন দিয়া তো ক্যান্সারের কথাই ভেবেছিল। আমি ওর মুখের অভিব্যক্তি বুঝতে পেরেছিলাম। গন্ধ। সবকিছু এখন পরিষ্কার হলো। আলসাসে মায়ের অসুস্থতার মূলে ছিল ওই টিউমার। ওই টিউমারের কারণেই তিনি চৈতন্য হারিয়ে ফেলেন, পড়ে যান। তারপর দীর্ঘকাল ধরে তার অন্ত্রের মুখে যে বাধাটা তৈরি হচ্ছিল, সেটা এই 2 সপ্তাহ বিছানায় শুয়ে থাকার ফলে পাকা হয়ে যায়। পুপেত মাকে কয়েকবার টেলিফোন করেছিল। তার ধারণা হয় যে উনি খুব ভালো আছেন। আমার চাইতে পুপেত ছিল ওর বেশি ঘনিষ্ঠ। উনিও ওকে বেশি ভালোবাসতেন। ও নার্সিংহোমে পৌঁছে একদম হঠাৎ তার মুখে মৃত্যুর ছায়া দেখবে, আমি সেটা হতে দিতে পারি না। ট্রেন এসে পৌঁছার একটু পরে আমি দিয়াতোদের ওখানে ওকে ফোন করি। ও এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। কি জাগরণ হবে এখন! ওই বুধবার 6 নভেম্বর গ্যাস, বিদ্যুৎ ও সাধারণ পরিবহনের ধর্মঘট চলছিল। আমি বসকে বলেছিলাম সে যেন তার গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যায়। ও আসবার আগেই প্রফেসর বি আমাকে আবার ফোন করেন। সারা রাত মা বমি করেছেন। যতদূর মনে হচ্ছে দিনটা বোধহয় আর তার কাটবে না। আমি যতটা ভয় করেছিলাম, রাস্তায় যানবাহনের ততটা জট হয়নি। 10টার দিকে 114 নম্বর ঘরের দরজার বাইরে পুপেতের সঙ্গে আমার দেখা হলো। প্রফেসর বি আমাকে যা বলেছেন আমি ওকে তা জানালাম। ও বলল, সকাল থেকে একজন বিশেষজ্ঞ, ডক্টর এন, মাকে পুনরুজ্জীবিত করার প্রয়াস চালাচ্ছেন। তিনি তার নাকের মধ্য দিয়ে একটা নল ঢুকিয়ে ওর পাকস্থলীটা পরিষ্কার করে দেবেন। অশ্রু ভারাক্রান্ত চোখে পুপেত বলল, যদি মারাই যাবেন তাহলে তাকে এত যন্ত্রণা দেয়া কি জন্যে? তাকে বরং শান্তিতে মরতে দাও। আমি ওকে বস্টের কাছে পাঠিয়ে দিলাম। সে হল ঘরে অপেক্ষা করছিল। বস্ট ওকে একটু কফি খাওয়াতে নিয়ে যাবে। ডক্টর এন আমার পাশ দিয়ে যাবার সময় আমি তাকে থামালাম। সাদা কোট, সাদা টুপি, ভাবলেশীন মুখ। ওই নলটা কেন? যখন আর কোনো আশা নেই তখন মাকে যন্ত্রণা দেয়া কেন? তিনি আমার দিকে এমন করে তাকালেন যেন আমাকে ভস্ম করে দেবেন। যা করতে হবে আমি শুধু তাই করছি। তিনি দরজা খুললেন। এক মুহূর্ত পরে একজন নার্স এসে আমাকে ভেতরে যেতে বলল। খাটটা আবার তার অভ্যস্ত জায়গায় ফিরে গেছে, ঘরের মাঝখানে, তার মাথার দেয়ালের সঙ্গে লাগানো। বাঁ দিকে শিরার ভেতর দিয়ে ফোঁটা ফোঁটা করে স্যালাইন দেবার জিনিস, মায়ের বাহুর সঙ্গে আটকানো। তার নাক থেকে বেরিয়ে আছে একটা স্বচ্ছ প্লাস্টিকের নল। একটা জটিল যন্ত্রের মধ্য দিয়ে এসে সেটা পড়েছে একটা গামলার মধ্যে। ওর নাক শীর্ণ ও শুষ্ক, মুখ যেন আরও ছোট হয়ে গেছে, সেখানে আত্মসমর্পণের বিষণ্ণতম অভিব্যক্তি। ফিসফিস করে তিনি আমাকে বললেন যে নলটা তাকে খুব বেশি কষ্ট দিচ্ছে না, কিন্তু রাতে তার খুব কষ্ট হয়েছে। ওর খুব তেষ্টা পেয়েছিল, কিন্তু তাকে জল পান করতে দেয়া হয়নি। নার্স তার মুখে একটা খুব সরু নল ঢুকিয়ে নলের অন্য প্রান্ত জল ভর্তি গ্লাসে রেখে দেয়। মা জল না গিলে শুধু তার ঠোঁট ভিজিয়ে নিচ্ছিলেন। ঠোঁট দিয়ে তার চুষবার ভঙ্গি একই সঙ্গে অধীর এবং সংযত, আমাকে যেন সম্মোহিত করে রাখে। ঠোঁটের আছে একটা ক্ষীণ ছায়া, গোলাকার। আমার ছোটবেলায় মা কোনো কারণে বিরক্ত বা বিব্রত হলে যেমন হতো, ঠিক সেরকম। একটা হলুদাভ বস্তুতে পূর্ণ গামলাটা দেখিয়ে ডক্টর এন আক্রমণাত্মক গলায় আমাকে বললেন, আপনি কি চান আমি ওই জিনিসটা ওর পাকস্থলীতে রেখে দিই? আমি কোনো জবাব দিলাম না। বারান্দায় তিনি আমাকে বললেন, আজ ভোরে তার আয়ু 4 ঘন্টাও ছিল না। আমি তার জীবন ফিরে এনেছি। কি জন্যে? সে কথা জিজ্ঞাসা করার সাহস আমার হয়নি।
বিশেষজ্ঞদের শলা পরামর্শ, আমার বোন আমার পাশে দাঁড়ানো। একজন সাধারণ চিকিৎসক এবং একজন শল্য চিকিৎসক ডক্টর পি হাত দিয়ে আমার মার স্ফীত তলপেট পরীক্ষা করছেন। মা কাতরাচ্ছিলেন, চিৎকার করে উঠলেন, মরফিন ইঞ্জেকশন। এখনও কাতরাচ্ছেন। আমরা মিনতি করি, আরেকটা ইঞ্জেকশন। কিন্তু ওরা তার বিপক্ষে। খুব বেশি মরফিন দিলে অন্ত্র অসাড় হয়ে পড়বে। ওরা কি আশা করছেন তাহলে? ধর্মঘটের জন্য বিদ্যুৎ নেই। রক্তের একটা নমুনা ওরা আমেরিকান হাসপাতালে পাঠিয়েছে। তাদের নিজেদের জেনারেটর আছে। ওরা কি অস্ত্রোপচারের কথা ভাবছে? ঘর ছেড়ে যাবার সময় শল্য চিকিৎসক আমাকে বললেন যে তা সম্ভব নয়, রোগী বেশি দুর্বল। তিনি চলে গেলেন। একজন বয়স্ক নার্স, মাদাম গত্র, তার কথা শুনে তীব্র কণ্ঠে বললেন, ওর অস্ত্রোপচার হতে দেবেন না। বলেই তিনি তার মুখে হাত চাপা দিলেন। আমি আপনাকে কথা বলেছি, ডক্টর এন শুনতে পেলে। আমি এমনভাবে বললাম যেন উনি আমার নিজের মা। আমি ওকে প্রশ্ন করলাম, ওরা যদি অস্ত্রোপচার করেন তাহলে কি হবে? কিন্তু উনি আবার নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। মা ঘুমিয়ে পড়েছেন। আমি পুপেতের কাছে কয়েকটা ফোন নম্বর রেখে চলে আসি। 5টার দিকে ও যখন আমাকে সার্ফদের ওখানে ফোন করল, তখন আমি আর গলায় আশার সুর শুনলাম তার। শল্য চিকিৎসক অস্ত্রোপচার করতে চান। রক্ত পরীক্ষার রিপোর্ট খুবই উৎসাহব্যঞ্জক। তার শক্তি ফিরে এসেছে। হৃদযন্ত্র অস্ত্রোপচারের ধকল সইতে পারবে। আর এটা যে ক্যান্সার তাও তো পুরোপুরি নিশ্চিত হয়নি। এটা হয়তো শুধুই পেরিটোনাইটিস। যদি তাই হয় তাহলে ওর বেঁচে যাবার সম্ভাবনা আছে। তুমি কি বলো? ওর অস্ত্রোপচার হতে দেবেন না? হ্যাঁ, আমার মত আছে। কখন হবে? 2টোর মধ্যে এখানে চলে আসো। অস্ত্রোপচারের কথা ওরা ওকে বলবেন না। বলবেন যে আরেকবার এক্স-রে করা হবে। ওর অস্ত্রোপচার হতে দেবেন না বিশেষজ্ঞের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা দুর্বল যুক্তি। আমার বোনের আশার বিরুদ্ধে একটা ক্ষীণ যুক্তি। মা যদি আর জেগে না ওঠেন তো বিদায় নেবার ওটা সর্বনিকৃষ্ট পথ নয়। আর একজন শল্য চিকিৎসক ওই ঝুঁকি নেবেন কেন? মা ঠিক সামলে নেবেন। অস্ত্রোপচার কি রোগের বিকাশ ত্বরান্বিত করবে? নিঃসন্দেহে মাদাম গত্র সেই ইঙ্গিতই দিতে চেয়েছিলেন। কিন্তু যেভাবে মায়ের অন্ত্রের পথ অবরুদ্ধ হয়ে গিয়েছিল, তাতে তিনি 3 দিনও বাঁচতেন না। আমার খুব ভয় হয়েছিল তার মৃত্যু হয়তো সাংঘাতিক বেদনাদায়কভাবে ঘটবে। 1 ঘন্টা পরে ফোন এলো। পুপেত কাঁদছে। এক্ষুনি আসো, অস্ত্রোপচার করা হয়েছে। ওরা একটা বিশাল ক্যান্সার আক্রান্ত টিউমার পেয়েছে। ছাত্র আমার সঙ্গে গেল। নার্সিংহোম পর্যন্ত ও আমাকে একটা ট্যাক্সিতে নিয়ে গেল। বেদনায় আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল। একজন পুরুষ নার্স আমাকে প্রবেশ হলঘর ও অস্ত্রোপচার থিয়েটারের মধ্যবর্তী লবি দেখিয়ে দিল। আমার বোন সেখানে অপেক্ষা করছিল। ও এতই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে আমি ওর জন্য একটা ট্রাঙ্কুলাইজার চেয়ে নিলাম। ও আমাকে বলল যে ডাক্তাররা খুব স্বাভাবিক গলায় মাকে জানিয়েছিলেন যে এক্স-রে করার আগে ওরা তাকে একটা সিডেটিভ ইঞ্জেকশন দেবেন। ডক্টর এন ওকে ঘুম পাড়িয়ে দেন। অচেতন করার পুরো সময়টা পুপেত মায়ের হাত ধরেছিল। সেটা যে ওর জন্য কি কঠিন পরীক্ষা ছিল আমি তা কল্পনা করতে পারি। ওই বৃদ্ধা বিধ্বস্ত দেহের দৃশ্য দেখা, সম্পূর্ণ নিরাভরণ যে দেহ ছিল তার মায়ের। মায়ের চোখ ছিল উল্টানো, মুখ খোলা। ওই মুখ পুপেত কোনো দিন ভুলতে পারবে না। ওরা ওকে চাকা লাগানো বিছানায় অস্ত্রোপচারের ঘরে ঠেলে নিয়ে গিয়েছিল। একটু পরেই ডক্টর এন বেরিয়ে আসেন। তলপেটের মধ্যে পাওয়া গেছে 4 পাইট পুঁজ। পেরিটোনিয়াম ফেটে গেছে। একটা বিশাল টিউমার আছে। সবচাইতে খারাপ জাতের ক্যান্সার। যা কিছু ফেলে দেয়া সম্ভব শল্য চিকিৎসক তার সবই ফেলে দিচ্ছেন। আমরা ওখানে অপেক্ষা করতে থাকা অবস্থায় আমার কাজিন জিন তার মেয়ে সাঁতালকে নিয়ে উপস্থিত হয়। সে এইমাত্র লিমোজেস থেকে এসে পৌঁছেছে। সে ভেবেছিল মা শান্ত অবস্থায় তার শয্যায় শুয়ে আছেন। সাঁতাল ওর সঙ্গে একটা ক্রসওয়ার্ড ধাঁধার বই নিয়ে এসেছে। মা জেগে উঠলে তাকে কি বলা হবে আমরা তা নিয়ে আলোচনা করি। সোজা এক্স-রেতে দেখা গেছে তার পেরিটোনাইটিস আছে। এক্ষুনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এন জানালেন মাকে এইমাত্র তার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তার ভাবভঙ্গি বিজয়ীর। আজ সকালে রোগী ছিলেন অর্ধমৃত। তা সত্ত্বেও তিনি একটা দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের ধকল সহ্য করতে সমর্থ হন। অ্যানেস্থেশিয়ার সর্বশেষ পদ্ধতিসমূহ প্রয়োগের ফলে রোগীর হৃদযন্ত্র ও ফুসফুস সহ সবকিছু ছিল চমৎকার অবস্থায়। কোনো সন্দেহ নেই যে ডাক্তার এখন অস্ত্রোপচারের যাবতীয় ফলাফলের দায়িত্ব থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিচ্ছিলেন। আমার বোন শল্য চিকিৎসককে বলেছিল অস্ত্রোপচার করুন, কিন্তু যদি ক্যান্সার হয়
তাহলে কথা দিন যে আমার মাকে কষ্ট দেবেন না। তিনি কথা দিয়েছিলেন। তার কথার দাম কতটুকু? মা ঘুমাচ্ছিলেন, চিত হয়ে শুয়ে, মুখের রং মোমের মতো, নাক শীর্ণ ও কুঁচকানো, মুখ হাঁ করা। আমার বোন আর একজন রাতের নার্স তার পাশে জেগে বসে থাকবে। আমি বাড়ি গেলাম, ছাত্রের সঙ্গে আলাপ করলাম। আমরা কিছুক্ষণ বার্তক খেললাম। তারপর 11টার দিকে হঠাৎ আমি হু হু করে বাঁধনহারা কান্নায় ভেঙে পড়লাম। প্রায় হিস্টেরিয়ার অবস্থা হলো আমার। আশ্চর্য, বাবার মৃত্যুর সময় আমি একটুও কাঁদিনি। আমি আমার বোনকে বলেছিলাম, মায়ের সময়ও একই রকম হবে। ওই রাত পর্যন্ত আমার যাবতীয় দুঃখ বুঝতে পেরেছিলাম। যখন তা আমাকে প্রায় নিমজ্জিত করে ফেলে, তখনও আমি তার মধ্যে আমার নিজেকে চিনতে পেরেছি। কিন্তু এখন আমার হতাশা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমার মধ্যে এখন যে কাঁপছে সে আমি নই, অন্য কেউ। আজ সকালে আমি আমার মায়ের যে মুখ দেখেছিলাম, আর সেখানে আমি যা দেখেছিলাম বলে আমার মনে হয়, তার কথা আমি ছাত্রকে বললাম। লোভ প্রত্যাখ্যান, প্রায় দাসসুলভ নম্রতা, আশা, দুঃখ ও নিঃসঙ্গতা, তার মৃত্যু এবং জীবনের একাকিত্ব, যার অস্তিত্ব তা স্বীকার করতে চাইছিল না। ছাত্র বলল, আমার মুখও এখন আর আমার কথা শুনছে না। আমি আমার মুখের ওপর পড়ে নিয়েছি আমার মায়ের মুখ, এবং আমার অজান্তেই আমি ওর মুখভঙ্গি নকল করে চলেছি। ওর সমগ্র ব্যক্তিত্ব, ওর সমগ্র অস্তিত্ব ওইখানে পুঞ্জীভূত হয়েছিল। করুণায় আমার বুক ভেসে যাচ্ছিল।